রাজনৈতিক তৃণমূল নয়, কংগ্রেস পার্টি। অথচ আপনারা তৃণমূলকে বলেন তারা অর্থের বিনিময়ে প্রার্থী দেয়, অর্থের বিনিময়ে নানান কাজ করে, পদ দেয়। এইটা আপনি অভিযোগ করছেন জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় এবং মুর্শিদাবাদ জেলায় মধু দলে এসে কি কংগ্রেসের শ্রীবৃদ্ধি করেছে? দলে আসার পর আরো শেষ হয়ে গেছে। 21 সালে কংগ্রেস শূন্য হয়ে গেছে। ভরতপুর এলাকায় সিজার সমস্ত কংগ্রেস কর্মীদের মেরে ধরে জেল খাটিয়ে পঞ্চায়েত দখল করেছিল। আজকে সে এসে টিকিট পেয়ে গেল। নমস্কার, আপনারা দেখছেন মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমাদের অতিথি মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি শিলাদিত্য হালদার। নমস্কার। শিলাদিত্য হালদার কংগ্রেসের নেতা। শিলাদিত্য হালদার প্রদেশ কংগ্রেসের যে রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক কমিটি আছে তার মেম্বার। শিলাদিত্য হালদার কংগ্রেস যে ইশতেহার প্রকাশ করেছে তার মেম্বার। সেই শিলাদিত্য হালদারের কাছে আমার প্রথম প্রশ্ন, জেলার 22টা বিধানসভায় এবারের নবগ্রাম, বড়োয়া, বহরমপুরটা বাদই দিলাম মতো অনেক কটা আসন যেখানে সংরক্ষিত ছিল, সেখান থেকে একটি আসনেও আপনাকে প্রার্থী হিসেবে দেখা গেল না। অথচ আপনি 2021-এ বড়োয়া থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। কি এমন হলো যে আপনি এবারে কংগ্রেসের টিকিটই পেলেন না? বিষয়টা হচ্ছে, আমি এবছর আমার নিজের ব্যক্তিগত ইচ্ছাও ছিল যে বহরমপুর শহরে, বহরমপুর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করব। কারণ বহরমপুর শহরের মানুষ, কিন্তু বহরমপুরে অধীর চৌধুরী দাঁড়িয়েছে। ভেবেছিলাম প্রথমে দাঁড়াবো, কিন্তু যখন দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী আমাদের সকলের প্রিয় নেতা দাঁড়িয়েছেন, তখন আমি স্বেচ্ছায় বলেছি না, উনি যোগ্য নেতৃত্ব এবং বহরমপুর সিট উদ্ধার করতে গেলে ওনাকে দরকার, সবসময় স্বাগতম। কিন্তু প্রথমে আমার ইচ্ছা ছিল বহরমপুর শহরে দাঁড়াবার। যদি উনি দাঁড়াতেন সেটা তো প্রথমে ঠিক ছিল না, সেটা সর্বোচ্চ নেতৃত্ব ওনাকে নির্দেশ দিয়েছে বা দাঁড়াতে বলে, তাই উনি অনুরোধ করে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবে আমি যেহেতু সর্বোচ্চ নেতৃত্ব, তাই আমি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছি এবং মনে প্রাণে মেনে নিয়েছি যে উনি নেতা এবং উনি দাঁড়ালে জেতার মতো অবস্থায় থাকবেন এবং জিতবেন। পাশাপাশি অন্য কোনো জায়গায় আমি দাঁড়াবার আশা প্রকাশ করিনি, কারণ এই কারণেই যে বাইরে গিয়ে বর্তমান যে রাজনৈতিক সমীকরণ, মেরুকোণের রাজনীতিতে যা অবস্থা মুর্শিদাবাদে, তাতে বাইরে গিয়ে যে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অত সহজ বিষয় নয়। স্থানীয় নেতৃত্ব বা স্থানীয় দ্বারা নেতৃত্ব, স্থানীয় ব্যক্তি যারা প্রতিনিধিত্ব করতে চাইছেন তাদের উপরে মানুষ আস্থা রাখছে, এটা সার্ভে করেছিলাম, আমি ভেবেছিলাম, তাই বিশেষ ইচ্ছা প্রকাশ করিনি। কিন্তু আমার প্রশ্ন যে কংগ্রেস দলের প্রার্থী নিয়ে গোটা মুর্শিদাবাদ জেলায় এত ক্ষোভ, বিক্ষোভ, অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আমি ভোটে দাঁড়ালাম কি না দাঁড়ালাম সেটা বড় বিষয় নয়, বিষয়টা কংগ্রেস দলের নেতৃত্ব বা কংগ্রেস যারা এখানে নেতৃত্ব দেন তাদের অঙ্গুলি হেলো না কর্মীদের মতামত ছাড়া, কারোর সাথে কোনো পরামর্শ ছাড়া প্রার্থী নির্ধারণ হয়ে গেলে, এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এখন আপনি বলছেন যে আপনি বহরমপুর আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, বা এই যে ক্ষোভের কথাটা বলছেন যে শুধু বহরমপুর নয়, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সাগরদিঘি, বেলডাঙ্গা, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই কংগ্রেস কর্মীরা অশান্তির বিক্ষোভ দেখাচ্ছেন যে তারা তাদের পছন্দ মতো প্রার্থী পাননি। এখন কথাটা হচ্ছে যে আপনি বলছেন স্থানীয় নেতৃত্ব এই সিদ্ধান্তটা নিয়েছে, কর্মীদের কথা ভাবেনি। তাহলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে 20 বছর পরে 294টি আসনে প্রার্থী দিয়ে তাদের যে শক্তি সেটা দেখাবে, এবং জোটের বাইরে গিয়ে বামেদের সঙ্গে জোট ছাড়া, সেইখানে কিভাবে এটা সম্ভব? রাজ্য নেতৃত্ব ভেবেছিলেন যে কংগ্রেসের পতাকাটা সারা পশ্চিমবাংলায় উড়ুক। আমরা সকলে সমর্থন করেছি এটা, কংগ্রেস এভাবে লড়বে। কিন্তু মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস পার্টির নেতৃত্ব, যিনি দলের সভাপতি আছেন, তিনি কখনোই দলের যোগ্য সভাপতি বলে আমরা মনে করি না। মনোজ চক্রবর্তী ওনার ব্যর্থতার জন্যেই আজকে ওনার কৃতকর্মের ফলে কংগ্রেস কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। সাগরদিঘির মতো জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ঠিক করেছেন।
না তিনি ঠিক করেছেন না তাকে বসানো হয়েছে? তাকে বসানো হয়েছে বা তিনি ঠিক তার তো বোঝা হচ্ছিল। তাকে যদি বসানো হয়, আমাকে যদি বলা হয় এখন যে কোনো জায়গায় দাঁড়াবো, আমি দাঁড়াবো না, আমি না ওখানে কোনো সুযোগ দেওয়া সেখানে হয়তো ঠিক হবে না, এই কথাটা বলার মতো পরিস্থিতি। ওনাকে বসাক বা উনি নিজে দাঁড়ান, সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। কারণ সাগরদিঘির মতো জায়গায় সেখানে যারা যোগ্য স্থানীয়, ওখানে একটা সময় জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তিনি সারা বছর রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকেন, রাস্তাঘাট নিয়ে আন্দোলন, মানুষের সুবিধা, এবং একটা রক্তদান শিবির আমিনুল সাহেব করেন, সেখানে প্রায় 4 থেকে 500 ডোনার রক্ত দেয়, সবই কংগ্রেসের। হাসানুজ্জামান বাপ্পা সে দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে, 21 সালে কংগ্রেস দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পঞ্চায়েত ত্রিস্তরী ব্যবস্থায় সাইদুর রহমান, যিনি ওখানকার স্থানীয় নেতৃত্ব, যে বাইরনের ইলেকশনের সময় উপনির্বাচনে শুধু কংগ্রেস করার জন্য মিথ্যা অপরাধে তাকে পুলিশ জেল খাটালো, তবু সে দলের প্রতি অনুগত হয়ে আজ অব্দি অনুগত হয়ে কাজ করলো। এই 3 জনের মধ্যে একজনের টিকিট পাওয়া দরকার ছিল। এটা আমার কথা না, এটা স্থানীয় নেতৃত্বের ক্ষোভ, সেই কথাটা আমি ব্যক্ত করেছি। আপনি বলছেন যে ওদের কথাটা বলছেন, আমি আপনাকে বলছি, আপনি শিলাদিত্য হালদার একটি টিকিট পেলেন না, এই যে টিকিট আপনি পেলেন না, এই ব্যর্থতাটা এই আপনাকে সামনে নিয়ে আসা হলো না, আপনি এটা কিভাবে? দল আমাকে যোগ্য মনে করে, নিশ্চয়ই আমার থেকে অনেক দলের যোগ্য নেতৃত্ব বা আছে, তারা টিকিট পেয়েছেন, আগামী দিন নিশ্চয়ই তাদের ফল ভালো হবে। অথচ আপনি মানে আদ্যপ্রান্ত একজন কংগ্রেস নেতৃত্ব, মানে কংগ্রেস, আপনি এই জেলা পরিষদের সভাধিপতি থাকার জন্য আপনি জেল খেটেছেন কংগ্রেস লিডার হিসেবে। আপনি কংগ্রেসকে ছেড়ে কখনো আমি যতটুকু আমার কাছে খবর আছে, হাজার প্রলোভন সত্ত্বেও আপনি কংগ্রেসের পতাকা ছেড়ে যাননি। তাহলে এই স্যাক্রিফাইসটাকে আপনার বলছেন এটাকেও গ্রাহ্য করলো না? বিষয়টা সেটা নয়, আমার হচ্ছে নীতি নিয়মের লড়াই থেকে প্রথম দিন থেকে আমার নেতৃত্বের সঙ্গে আমি আসল কথা বলেছি। যেদিন মনোজ চক্রবর্তী জেলা সভাপতি হন, সেই দিন থেকেই আমার সাথে নেতৃত্বের বিরোধিতা শুরু হয়েছে। কারণ নেতৃত্ব বলতে কার? যারা ওখানে করেছেন, রাজ্য নেতৃত্ব বলে দেবো, বা দিল্লি থেকে অনুমোদন হয়েছে। রাজ্য নেতৃত্ব বলতে শুভঙ্কর সরকার এখন প্রদেশ কংগ্রেস। মাঝখানে কি হয়েছে আমার জানা নাই, কারণ আমি জানি আমার অতটা ভেতরে তখন আমরা প্রদেশ নেতৃত্বের মধ্যে ছিলাম না, পরে আমরা ঢুকেছি সেই কমিটি অনুমোদন হওয়ার পর। কিন্তু আমরা যখন ঢুকি তার আগে দেখছি যেখানে একটা অযোগ্য অপদার্থ জেলা সভাপতি হয়ে গেছে, সেই থেকেই একটা বিরোধ শুরু হয় জেলা কংগ্রেসের কিছু নেতৃত্বের সাথে। আমাদের কাছেও খবর ছিল যে আপনি আবু হেনার মৃত্যুর পরে আপনি জেলা সভাপতি। আমি নই, আমার বদলে আমি অন্য কেউ হতে পারতো যে যোগ্য। না, খবরটা ছিল। হতে পারে, এটা পার্টির ব্যাপার হতে পারে, দল যদি মনে করতো আমাকে। কিন্তু আমার বক্তব্য, আমাকে যদি নাও করা হয়, তাহলে কেন একজন এরকম অপদার্থ অযোগ্য, যিনি কিছুই বোঝেন না, করতে পারেন, তাকে চেয়ারে বসানো হলো? সেই দিন থেকে আমার সাথে জেলা কংগ্রেসের বিরোধিতা শুরু হয়। স্বাভাবিকভাবে সেদিন থেকে নেতৃত্বের নেক নজরে পড়ে যায়, তাই আমাকে ভাবা হয়নি টিকিট নিয়ে বিধানসভার। আপনি একটা কথা বলুন আমাকে, যে আজকে যে ক্যান্ডিডেট যারা হয়েছে তাদের কাছে, আমাদের কাছে খবর আসছে যে এই ক্যান্ডিডেট যাদের হয়েছে তাদের অর্থের বিনিময়ে প্রার্থী করা হয়েছে। 100% আমাদেরও মনে হয় এটা। একদিক থেকে বলি, আমি যে ফরাক্কায় যিনি দাঁড়িয়েছেন আজকে, মাহাতাব শেখ, তিনি কোনোদিন রাজনীতি করেননি, কংগ্রেস দলের সাথে কোনোদিন যুক্ত ছিলেন না, বুথ স্তরে কোনোদিন রাজনীতি করেননি। হঠাৎ করে কি কারণে ওনার হয়ে আজকে এত সুপারিশ জেলা কংগ্রেস করতে লাগলো? এই জেলা কংগ্রেসের কে, কাকে ইঙ্গিত করছেন? জানেন, জেলা সভাপতি। শুধু জেলা সভাপতি না, তার না, আমরা তো বলতে পারবো না তার পেছনে কি আছে, শুধু জেলা সভাপতি। কারণ তিনি দেখেছি তার এগুলো, যে আমি যখন নাম গেছি দিতে, কে কলকাঠি নিয়েছে, কে এআইসিসি পিসিসি নেতৃত্ব, কে ঠিক, সেটা বড় কথা নয়। বড় কথা এখান থেকে না বিধায়কদের প্রতিদ্বন্দ্বিতার নাম গেছে জেলা সভাপতির প্যাডে। তাই স্বাভাবিকভাবে আমরা তাকেই বলবো তিনি দোষী সম্পূর্ণ। তিনি কারণগুলো মনে করেছেন, তিনি কিভাবে করেন তার ব্যাপার, সম্পূর্ণই দোষ তার। বিনিময়টা কি রকম হয়েছে, কিভাবে হয়েছে? তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, নিয়ে আমাদের কাছে একটা খবর আছে যে এক ব্যবসায়ীর কাছে টাকাও ফেরতও গেছে কোন এক ক্যান্ডিডেটের কাছে, তিনি নমিনেশন পাননি বলে, মানে প্রার্থী হতে পারেননি বলে তার টাকা। এরকম খবর আমাদের কাছেও আছে যে একজন প্রার্থী হতে চেয়েছিলেন, টাকাও দিয়েছিলেন কোনো একটা জায়গায়, কোনো এক জায়গায় অসাধু চক্রে টাকা দিয়েছিলেন আমাদের জেলার মধ্যেই। তো তিনি যখন প্রার্থী হলেন না, তখন তার টাকা ফেরত দেওয়া হলো, পাশাপাশি যে প্রার্থী হলো তার থেকে দ্বিগুণ পরিমাণ টাকা দিল। এই দৃষ্টান্ত মুর্শিদাবাদ আমরা শুনতে পাচ্ছি, জানি না সঠিক কিনা। এটা কংগ্রেস পার্টির মধ্যেই এইটা নেই, কংগ্রেস পার্টি, এইটা নেই, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এই নিয়ে আমার সাথে বিরোধ।
যে এটা কেন হবে? রাজনৈতিক এটা তৃণমূল নয়, তৃণমূল নয়, কংগ্রেস পার্টি। অথচ আপনারা তৃণমূলকে বলেন তারা অর্থের বিনিময়ে প্রার্থী দেয়, অর্থের বিনিময়ে নানান কাজ করে, পদ দেয়। এইটা আপনি অভিযোগ করছেন জাতীয় কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় এবং মুর্শিদাবাদ জেলায় তার জ্বলন্ত উদাহরণ রঘুনাথগঞ্জ সিট। কিরকম? রঘুনাথগঞ্জে রাজনৈতিক যারা নেতা দীর্ঘদিন ধরে পার্টি করেন তাদেরকে টিকিট দেওয়া হলো না, সেখানে টিকিট দেওয়া হলো যে তৃণমূলের সাংগঠনিক সম্পাদক এখনো স্টিল নাও নির্বাচন আগে পর্যন্ত নাসের শেখ, সে তৃণমূলের অর্গানাইজিং সেক্রেটারি জেলার, তাকে টিকিট দেওয়া হলো শুধুমাত্র অর্থের বিনিময়ে। কেন? ওখানে যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না। কেন তৃণমূলের অর্গানাইজিং সেক্রেটারি টিকিট পাবে আজকে? বড় অর্থের একটা অ্যামাউন্ট দিয়ে কোনো এক অসাধু চক্রে সেখানে টিকিট আজকে পেয়েছে। কোন চক্র কাজ? সেই চক্রটা আমরা ধরতে পারছি না, নিশ্চয়ই ধরার চেষ্টা করছি আমরা আগামী দিনে। এটাই লক্ষ্য আমাদের, যে এই অসাধু চক্র পয়সা দিয়ে টিকিট বিক্রি বন্ধ করতে হবে। আপনি অন ক্যামেরা অভিযোগ করছেন অর্থের বিনিময়ে, একদম আমার যে সূত্রের দাবি সেই সূত্রের দাবিকে আপনি সত্যতা বলছেন, সত্য বলছেন। একদম মনে হয়েছে আমার এটা। অর্থের বিনিময়ে প্রার্থী বিক্রি করা হয়েছে, নিলামে তোলা হয়েছে, এই অভিযোগ জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে অন ক্যামেরা বলছেন। অন ক্যামেরা। এবং এটা আমি প্রথম থেকে বিরোধিতা বলেই আমার বক্তব্য প্রথম থেকে, যে রাজনৈতিক কর্মীদের টিকিট মনোনয়ন দেওয়া হোক, যারা দীর্ঘদিন কংগ্রেস করছে, তৃণমূল অত্যাচারিত জেল খেটেছে, তাদের টিকিট দেওয়া হোক। এই মুর্শিদাবাদ জেলায় অর্থের বিনিময়ে টিকিট বন্টন হয়েছে কংগ্রেস পার্টিতে। আপনারা ভোটের প্রচারে নামছেন? নিশ্চয়ই, ভোট তো করি, আমরা কংগ্রেস পার্টি করি, আমরা কংগ্রেস দলে। কি বলবেন? এগুলো তো আভ্যন্তরীণ ব্যাপার আমাদের। না, আপনি অন ক্যামেরা এখন বলছেন, মানুষকে কি বলবেন? সব জায়গায় তো না, কয়েকটা জায়গায় এই বিরুদ্ধে প্রতিবাদ, যে কয়েকটা জায়গায় যে সিদ্ধান্ত এরকম হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তার মানে এই নয় যে আমরা কংগ্রেস দলের বিরোধিতা করছি। এরকম হয়েছে, মানুষ এটা বন্ধ করতে হবে। আপনি অধীর চৌধুরী যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, তখন আপনার ছবিতে ধরা পড়েছে আপনি গোলাপের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানাতেন। 100%। অধীর চৌধুরী বহরমপুর বিধানসভার যোগ্য প্রার্থী, এই নিয়ে কোনো মতবিরোধ নয়। আমরা সকলে সর্বসম্মতিক্রমে তাকে প্রার্থী হিসাবে মেনে নিয়েছি, এবং তিনি ছাড়া এই সিটে লড়াই করার মতো পরিস্থিতি কারোর পক্ষে ছিল না। অথচ অধীর চৌধুরী, আপনার কথায় সর্বজন্য শ্রদ্ধেয় নেতা, যে ঘর থেকে বসে প্রত্যেক দিন সাংবাদিক সম্মেলন করেন, সেই ঘরে সেই চেয়ারে বসে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলছেন, সুপারিশ করছেন আপনাকে, দলের কাছে সুপারিশ করছেন যে আপনাকে সাসপেন্ড করার জন্য। আপনি সে কথা শুনেছেন? নিশ্চয়ই, আমি ক্যামেরায় শুনেছি, আমি সাংবাদিকদের মুখে শুনেছি, এবং এটা ভাইরালও হয়েছে, সবাই দেখতে পেয়েছেন। জয়ন্ত দাসের কোনো লিখিত পার্টির মুখপাত্র বা কিছু আছে কিনা এটা আমার জানা নাই। আপনি প্রদেশের নেতা হয়ে বলছেন? প্রদেশ, জয়ন্ত দাসের প্রদেশ থেকে কোনো রকম অ্যাফিলিয়েশন নেই। জয়ন্ত দাস মুর্শিদাবাদ জেলার মুখপাত্র, প্রদেশ কংগ্রেস অফিসের কোনো অনুমোদন নেই। সে কি? জয়ন্ত দাসের প্রদেশ কংগ্রেস থেকে মুর্শিদাবাদ জেলার মুখপাত্র কোনো মনোনয়ন নেই খাতা কলমে। তাহলে উনি বলেন কি হিসেবে? উনি কি করে বলেন? উনি নিজের কংগ্রেস নেতা হিসেবে বলেন, নিজেকে জাহির করেন। এই জয়ন্ত দাস একটা সময় যখন নিরঙ্কুশ ছিল পৌরসভা বহরমপুর শহরে, সেই সময় আজকে ওয়ার্ড কমিটির ভোট হয়। সেই ওয়ার্ড কমিটির ভোট হয়েছিল 10 জন ওয়ার্ড কমিটির মেম্বার, তাদের মধ্যে থেকে একজন ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হয় খাতা কলমে সরকারিভাবে। তখন নীলরতন নাদ্য প্রয়াতন চেয়ারম্যান ছিলেন, আমাদের সবই কাউন্সিলর ছিল। সেই সময় জয়ন্ত দাস 10-এর মধ্যে একমাত্র একটি ভোট নিজে পেয়েছিলেন। আজকে আমাদের দলে নেই অশেষ ঘোষ, সে একই ওয়ার্ডের তার বাড়ি। সেই অশেষ ঘোষ পেয়েছিল 9টি ভোট, আর জয়ন্ত দাস পেয়েছিল 1টি ভোট। তাহলে ভাবুন, আজকে জয়ন্ত দাস নিজের ওয়ার্ডে, নিজের বাড়ির পাশে একটি মাত্র নিজের ভোট পায়, সে আজকে বড় বড় নেতাগিরি করে। সে নাকি বলেছে যে আমাকে তুলে এনেছে। আর আমাকে তুলে এনেছে, কোথা থেকে তুলে এনেছে? ছাত্র পরিষদ আপনি করতেন? আমি 93 সালে 96 সালে ছাত্র পরিষদের রিপ্রেজেন্ট ছিলাম কৃষ্ণনাথ কলেজে। 98 সালে পঞ্চায়েতের মেম্বার হয়েছি, প্রথম 2003 পঞ্চায়েত মেম্বার হয়েছি। তখন জয়ন্ত দাসকে দেখা যায়নি কোথাও। 2007 সালে যখন আমি জেল খেটতে বেরোলাম, 2007 এবং 8 সালে ঠিক পঞ্চায়েত নির্বাচন আগে আমি জেল থেকে বেরোলাম। তখন জেল থেকে প্রায় 3 মাস জেল কাটার পরে তখন আমাকে আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় দাদা বললেন যে শিলাকে টিকিট দিতে হয় পঞ্চায়েত সমিতি, কারণ তা না হলে সিপিএম আরও অত্যাচার বেড়ে যাবে। তাই নিজে সুপারিশ করে সেই সময় অধীরদা আমাকে টিকিট দিয়েছিলেন, জয়ন্ত দাসের অজানা।
তিনি নিজে এসব জানে, তাকে তো কদিন আগে পার্টিতে এলেন তিনি। আজকে আমাদের সর্বজন শ্রদ্ধ নেতা, যিনি ছাত্র পরিষদে আমাদের নেতা ছিলেন, মারা গেছেন প্রয়াত মোহাম্মদ জহর সাহেব, তিনি জয়ন্ত দাসকে বাইরে তুলে এনে নেতা বানিয়েছেন। আমরা জহরদার হাত ধরে রাজনীতি এসেছি ছাত্র পরিষদ থেকে। জয়ন্ত দাস 2005-06 সালের পর থেকে পলিটিক্স এসছে। এবং আবারও বললাম আমি যে জয়ন্ত দাস কোনোদিন মাঠে ময়দানে নেমে রাজনীতি করেনি। ওয়ার্ড কমিটির ভোটে একটি মাত্র ভোট পেয়েছিল, 9-0-9-1 ভোটে হেরেছিল জয়ন্ত দাস। আজকে সে বড় বড় কথা বলে, তার কোনো অনুমোদন না, সে মুখপাত্র আদৌ মুখপাত্র কিনা তার কোনো অনুমোদন নেই। আপনি আরো এক ভয়ঙ্কর অভিযোগ করছেন, তাহলে জয়ন্ত দাস সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলে সেগুলো তাহলে অবৈধ আপনার কথা মতো? তার তো কোনো পদ নেই, তার কোনো পদ নেই, সেটা নিজের মতো বলে। এই কথা কি প্রদেশকে জানিয়েছে? প্রদেশ জেলা সভাপতি জানিয়েছি, জেলা সভাপতি বলে জেলা সভাপতি বারবার জানিয়েছি যে উনি যে কথাগুলো বলছেন সেগুলো কি ঠিক করে একটু বলতে বলুন। প্রেসের সামনে সবসময় সব কথা বলা ঠিক না। উনি বলেন না ঠিক আছে যা বলছে উনি আমার ঠিক আছে দেখা যাবে। জেলা সভাপতি কোনো কথাই কান দেন না বা কোনো কথায় কান দেওয়ার ক্ষমতা নেই, জানি না কি অজ্ঞাত কারণে। তাকে যদি বলা হয় যে দেখুন জয়ন্ত দাস লিখে সই করে নিয়ে আসে অ্যাপয়েন্টমেন্ট দেয় বিভিন্ন জায়গায়, আর মনোজ চক্রবর্তী সই করে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এই ব্লকে কি এমন হলো যে ব্লকে প্রায় 6 মাসের মধ্যে 4-5টা ব্লক সভাপতি পরিবর্তন করতে হলো? কেন, কি কারণে? কিছুই জানা নাই জেলা সভাপতির, কোনো কিছুই অবগত না। সবই জয়ন্তবাবু নিজের ইচ্ছা অনুযায়ী করেন, জানি না কারণ অনুমোদনে, সবটাই সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলেই আজকে মুর্শিদাবাদ জেলায় আমরা টিকিট পাইনি বলে কোনো বিষয় নয়। কংগ্রেস দলে যারা প্রার্থী তাদের জন্য আমরা কংগ্রেস দলের নিশ্চয়ই নির্বাচনে যথাযোগ্য করব। ঠিক এই ক্ষোভ থেকেই কি একজন শিক্ষক, অ্যাক্টিভ কংগ্রেস লিডার ছিলেন একটা টাইমে, আমি জায়গার নাম উল্লেখ করছি না সঙ্গত কারণে, তিনি এখন ভোট কর্মী হিসেবে ট্রেনিং নিতে যাচ্ছেন, তারও কি এই ক্ষোভ আছে? একদমই তাই। এই ক্ষোভ শুধু নেতৃত্ব নয়, সমস্ত নিচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ। আজকে জয়ন্ত দাস বড় বড় কথা বলছে ক্যামেরার সামনে, সাগরদিঘি থেকে দেখুন কি অবস্থা। মনোজ চক্রবর্তী বলে 4 জনের গোটা মিডিয়া দেখেছে, 4 জন ব্যক্তির নমিনেশন করতে যাচ্ছে, যেখানে আমাদের অন্যান্য প্রার্থীরা হাজার হাজার লোক বাজনা পতাকা ফ্ল্যাগ পেস্টুন যাচ্ছে, সেখানে জেলা সভাপতি একজন, তিনি 4 জনকে নিয়ে মনোনয়ন করতে যাচ্ছেন। আপনাকে আরেকটা কথা বলি যে 2016 সাল যখন জেলা পরিষদের সভাধিপতি আপনি, তখন সেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হলো, তার নেতৃত্ব দিলেন শাহনাজ বেগম এবং আমাদের পরবর্তী সভাধিপতি হয়েছিলেন মধু। তাদের নেতৃত্বে জেলা পরিষদ কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল। আপনি সেই সময় কম্প্রোমাইজ করেননি। আপনি সেই সময় যদি কম্প্রোমাইজ করতেন আজকেও আপনি সভাধিপতি থাকতে পারতেন হয়তো। সেই তারাই আবার ঘুরে ফিরে কংগ্রেসে এলো। শাহনাজ বেগম এসেছেন, আমাদের এক্স সভাধিপতি মধু কংগ্রেসে ফিরেছিলেন, আবার তিনি 21-এ কংগ্রেসে ফিরলেন, আবার তারপরে উনি চলে গেলেন তৃণমূলে। এই বিষয়টাকে আবার যারা এখন তৃণমূল থেকে কংগ্রেসে এসেছে তারা টিকিট পেয়ে গেল, এই বিষয়টাও তো আপনাদের নিশ্চয়ই নজরে পড়েছে বা নজরে রায়নি। একদম প্রকৃত যোগ্য কংগ্রেস কর্মীদের নেতৃত্বে মর্যাদা দেওয়া হয় না মুর্শিদাবাদ জেলায় যারা চাকর বাকরের মতো থাকে পার্টিতে, তাদেরকে মর্যাদা দেওয়া হয়। যে মোশাররফ হোসেন মন্ডু 2016 সালে পঞ্চায়েত অনাস্থা আনলে জেলা পরিষদ ভেঙে দিল, সেই মোশাররফ হোসেনকে দলে নিয়ে আবার টিকিট দেওয়া হলো কংগ্রেস পার্টির। গোটা নওদাদুরে সেদিন ক্ষোভ হয়েছিল যে কেন ওকে টিকিট দেওয়া হবে, কিন্তু নেতৃত্ব শোনেনি ওকে টিকিট কেন। সেখানেও কোনো অসাধু চক্র বা কোনো গোপন আতাত বা কোনো আর্থিক বিনিময় নিশ্চয় হয়েছে, তাহলে না হলে সেই সময় মধুকে কেন টিকিটটা দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। মধুর সঙ্গে কথা বলেছিলেন? একদম কথা বলেছি মধুর সঙ্গে। কি বলেছেন তিনি বলেছেন না আমাকে দল বলেছে টিকিট দেবো তাই এসেছি। টিকিটের কনফার্মেশন নিয়েছে সভাধিপতি, তৃণমূল দল ছেড়ে আসছেন টিকিটের কনফার্মেশন নিয়ে যে তোমাকে টিকিট দাও দলে এসো। মধু দলে এসে কি কংগ্রেসের শ্রীবৃদ্ধি করেছে? দলে আসার পর আরো শেষ হয়ে গেছে, 21 সালে কংগ্রেস শূন্য হয়ে গেছে এইসব কারণের জন্য। আজকে শাহনাজ বেগম 3 মাস আগে দলে এসেছেন, যে শাহনাজ বেগম ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে প্রচন্ডভাবে আক্রমণ করেছিলেন, কংগ্রেস দলকে ধ্বংস করেছিলেন, সেই শাহনাজ বেগম আজকে দলে এসে দমকলের মতো জায়গায় টিকিট পেলেন, এবং সেখানে নিতান্ত নিচু দলের কর্মীদের অত্যন্ত ক্ষোভ। সেই ক্ষোভ আপনারা দেখেছেন ক্যামেরার সামনে। 22-এর মধ্যে 16 জন তৃণমূল থেকে আসা। আজহারউদ্দিন সিজার এই 2018 সালে ভরতপুর এলাকায় সিজার সমস্ত কংগ্রেস কর্মীদের মেরে ধরে জেল খাটিয়ে পঞ্চায়েত দখল করেছিল, আজকে সে এসে টিকিট পেয়ে গেল। ওখানে কমলেশ দা দীর্ঘদিন ধরে ছিল, সেখানে দল থেকে যায়নি, তাকে অনেক টোপ দিয়েছে, এবং সেখানে দেখেছি
শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, কমলেশ যখন তৃণমূলে কংগ্রেসে ছিল, তখন রীতিমতো হাতাহাতি করে লড়াই করে শুভেন্দু সাথে লড়াই করেছে। সেই কমলেশকে টিকিট দেওয়া হলো না, তৃণমূল থেকে আগত যে কংগ্রেসকে অত্যাচার করে ভেঙেছে সেই আধার উদ্দিন সিয়ারকে টিকিট দেওয়া হলো। এই সবের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, তার জন্য আমরা জেলা কংগ্রেসের কাছে গাত্রদাহ হয়ে উঠেছি প্রকৃত কথা বলার জন্য। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই সমস্ত ক্ষোভ নিয়ে কখনো অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, আলোচনা করেছেন? অধীর চৌধুরীর সাথে কথা বলার সে সুযোগ আসেনি, কারণ আমরা সেই লেভেলে যখন রাজ্য নেতৃত্বে বা জেলা নেতৃত্বে তখন সেই লেভেলে আলোচনা হয় না, তাই তার সাথে কথা বলার সুযোগ আসেনি কখনো। মনোজবাবুর সাথে দীর্ঘমেয়াদী কথা বলার চেষ্টা করে জানাবার চেষ্টা করেছে, কিন্তু উনি কর্ণপাত করেননি, ওনার কিছু করার না এটা বলে দিয়েছেন। আপনাদের এই অনেক বন্ধু বান্ধব আমি জানি তৃণমূলে আছে, তৃণমূলে তারা কেউ পদে আছে, কেউ জনপ্রতিনিধি, তাদের সঙ্গে আপনাদের এখন কথা হয়? তাদের মধ্যে একটা ক্ষোভ আছে, তারাও কি কংগ্রেস আসার জন্য অনেকে আমি জানি মুখিয়ে আছে, সেই ব্যাপারে তাদের সঙ্গে কোনো কথা হয়? অনেকেই আছে, কিন্তু একটা নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কর্মীদের প্রকৃত মর্যাদা গুরুত্ব নাই বলে তারা আসতে পারছে না। আজও কংগ্রেসের মুখে আছে, তৃণমূলে বহু বিক্ষুব্ধ নেতা, বহু বিক্ষুব্ধ কর্মী তারা কংগ্রেস আসতে চায়, কিন্তু যেহেতু এখানে নেতৃত্বের ঠিক নাই, এখানে কোনো সিস্টেমে চলে না পার্টি, তাই এখানে আসতে চায় না। তৃণমূলে যাওয়ার হিড়িক পড়ে গেছিল, কংগ্রেসের ভাঙন দীর্ঘদিন ধরে হয়েছে। এই ভাঙন কংগ্রেস ভেঙে তৃণমূলে যাওয়ার পেছনে যারা গেছেন তাদের একটা অংশ কি বর্তমান বা আপনি যে অভিযোগ করছেন সেই অভিযোগেই তারা করে গেছে? 100% সবাই লোভে ভয়ে লালসায় যায়নি। কিছু নেতৃত্ব আছে কংগ্রেসের যারা ক্ষোভে বিক্ষোভে চলে গেছেন আমাদের মতো, গেলেই তো বলা হয় যে গেলেই বলা হয় লোভে চলে গেছে, তা তো নয়, গেলেই বলা হয় লোকে চলে গেছে। এটাই সবথেকে বড় আশ্চর্যজনক ঘটনা, যে আজকে হয়তো নেতৃত্বের প্রতি কোনো ক্ষোভ হলো, সে বসে গেল বা চুপচাপ হয়ে গেল বা তৃণমূলে চলে, তখন বলা হয় যে তৃণমূলে চলে গেছে। কেউ যদি কোনো কংগ্রেস কর্মী বসেও থাকে, কংগ্রেস দলের প্রতি সমানুগত্য প্রকাশ করে অন্য কোনো দলে নাও যায়, তাও বলা হয় যে তৃণমূলের সাথে টাই আপ করে চলে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে অধীর চৌধুরী যেহেতু বহরমপুর বিধানসভায় প্রার্থী হয়েছেন এবং অন্যান্য প্রার্থীর তুলনায় হেভি ওয়েট, সেখানে বহরমপুরে যদি তিনি জিতে যান, মানুষের রায় যদি তিনি ফিরে আসেন বিধায়ক হয়ে, তাহলে পুরসভা, জেলা পরিষদ আবার কংগ্রেস নতুন করে দখল করতে পারে, বা কংগ্রেসে আবার পরের ভোটে কংগ্রেস জিততে পারে, বা কংগ্রেস শক্তি ফিরে পেতে পারে। কিন্তু আপনার আজকে যে ক্ষোভ, সেই ক্ষোভের সঙ্গে এই যে একটা প্রেডিকশন, সেটা মিলছে না, এটা কি ঠিক? না, তা নয়, অধীরবাবু যদি জিতবেন তো বটেই, নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু কংগ্রেসের তো একটু শ্রীবৃদ্ধি ঘটবেই স্বাভাবিকভাবে। কিন্তু এখানে তো ভোট হয় না, পৌরসভা পঞ্চায়েত ভোট হয় না, তো সেখানে তো কংগ্রেসের ব্যাক করা মুশকিল। সঠিক যদি নির্বাচন হয় তাহলে নিশ্চয়ই কংগ্রেসমুখী হবে, কারণ বহরমপুরের সিট একটা উজ্জীবিত ব্যাপার মুর্শিদাবাদ জেলায়, সেখানে কংগ্রেসের শ্রীবৃদ্ধি কিছুটা ঘটবে। আপনাদের সঙ্গে খুব ভেরি রিসেন্ট রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল, দেখা হয়েছিল, কথা হয়েছিল কিছু? না, এই ব্যাপারে কিছু কথা হয়নি, কারণ এটা সেই এখন তো কথা বলার সময় সবাই নির্বাচনে ব্যস্ত। কদিন আগে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় মল্লিক হাজরিকা সাহেব, তিনি এসেছেন, তিনি ম্যানিফেস্টো উদ্বোধন করেছেন, সেখানেও এসেছিলেন, সেখানেও করছেন, এবং কংগ্রেসের প্রচার, কংগ্রেসকে ভোট দিতে হবে এটাই প্রচার করেছেন। এখন তো আর এসব বলার সময় নয়, এটা নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা হবে এগুলো। আমি একদম শেষ একটি প্রশ্ন করব, হোয়াট নেক্সট? পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ কংগ্রেস, বিদ্রোহী কংগ্রেস। এখানে কংগ্রেসের সঠিক নেতৃত্ব বসানো মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন স্তরে কর্মীদের সাথে আলোচনা করে মতামত নিয়ে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দল যাতে শক্তভাবে চলে, তার জন্য যা যা করার করব। কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তন করতে হবে এই জেলায়। প্রয়োজনে নতুন বিল্ডিং হতে পারে না, সেটা না, বিল্ডিং কেন হবে? ওরা কংগ্রেসের ঐতিহ্য পার্টি অফিস, ওই বিল্ডিংই হবে, বিল্ডিং তো হবে, ওই বিল্ডিংয়েই হবে, ওখানেই পরিবর্তন হবে নেতৃত্বে, সেদিন খুব তাড়াতাড়ি আসবে। ঘরের মধ্যে ঘর হবে না তো? ঘরের মধ্যে ঘর পরিবর্তন হবে, কিন্তু ঘরের মধ্যে ঘর হবে না কখনো। আমরা এতক্ষণ কথা বললাম বিক্ষুব্ধ কংগ্রেস নেতা, অবশ্য অনুষ্ঠানের পরে এই কথাটা বলাই যেতে পারে, এত কথা শোনার পরে, বিক্ষুব্ধ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদারের সঙ্গে তিনি যা বলেছেন তা আপনারা সবাই শুনেছেন। কংগ্রেস কর্মীরা, নিচুতলার কংগ্রেস কর্মী থেকে উচ্চতলার কংগ্রেস কর্মী সবাই শুনেছেন কি তার বক্তব্য। আমরা আশা করব যে জাতীয় কংগ্রেস তার এই বিক্ষোভ থেকে, দলীয় যে অন্তর্দ্বন্দ্ব, সেখান থেকে বেরিয়ে আবার নতুনভাবে তার দল সেইভাবে চলবে, অথবা কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আমরা সেদিকেই তাকিয়ে থাকলাম। নমস্কার।